আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস খুঁজলে পাই শ্রমজীবী নারীদের সংগ্রামের কথা। নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিলেন বস্ত্রশিল্পের নারী শ্রমিকরা। তাদের প্রতিবাদের কারণ ছিল মজুরি বৈষম্য, অনির্দিষ্ট কাজের সময়, কর্মক্ষেত্রে অমানবিক পরিবেশ। 1909 সালে নিউ ইয়র্কে প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয় এবং দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন হল কোপেনহেগেনে 1910 সালে। এই সম্মেলনের নেতৃত্বে ছিলেন জার্মান কমিউনিস্ট নেত্রী ক্লারা জেটকেন। 1910 সালের দ্বিতীয় সম্মেলনেই ক্লারা 8ই মার্চ দিনটিকে নারী দিবস পালনের কথা ঘোষণা করলেন। 1975 সালে এই দিনটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করল। এর মাঝেও বহু ইতিহাস তো রয়েছেই জমা শ্রমজীবী নারীদের জন্য। আন্তর্জাতিক নারী সপ্তাহের পঞ্চম দিনে আজ আলোচনায় থাকুক শ্রমজীবী নারীদের কথা, তাদের অধিকারের প্রসঙ্গটি। আজ আকাশবাণী স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন সাংবাদিক ও গবেষক স্বাতী ভট্টাচার্য। নমস্কার স্বাতীদি, আজকের মহিলা মহলের নারী সপ্তাহের বিশেষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার এবং নারী দিবসের অভিনন্দন আপনাকে। শ্রমজীবী নারীদের কথা শুনবো। আজ 2026 সালের নারী দিবসকে সামনে রেখে প্রশ্ন এটুকুই যে শ্রমিক নারীদের সমানাধিকার, সমমজুরি, কাজের নির্দিষ্ট সময়, এগুলো কি আজ প্রতিষ্ঠিত হয়েছে বা সেদিকে কতটা পথ আমরা এগিয়েছি? এর প্রত্যেকটার জন্যই মেয়েদের আজও লড়াই করতে হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু বেশি লড়াই করতে হচ্ছে। যদি আমরা দেখি যে গত 100 বছরে কি হয়েছে, আমরা দেখব যে আজ হয়তো এমন কোনো কর্মক্ষেত্র নেই যেখানে মেয়েরা কাজ করছেন না, এমন কোনো পদ নেই যেখানে মেয়েরা কখনো না কখনো কাজ করেননি। আমাদের দেশের প্রেসিডেন্টও একজন মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, মুখ্য সচিব মহিলা। আমরা এও জানি যে আমাদের দেশের বড় বড় ব্যাংকগুলোতে মহিলারা নেতৃত্ব দিয়েছেন। সবচেয়ে বড় জায়গা আমাদের অর্থমন্ত্রী মহিলা, আমাদের অর্থমন্ত্রী মহিলা, এবং মহাকাশে গিয়েছেন ভারতের মেয়েরা। এমন কোনো জায়গা নেই যেখানে মেয়েরা কাজ করছেন না এবং যথেষ্ট সংখ্যায় কাজ করছেন না। দেশের অর্থনীতির একটা বড় অংশই যে মেয়েদের শ্রম, মেধা এবং দক্ষতার দ্বারা পরিচালিত হচ্ছে। জাতীয় উৎপাদনে যে তাদের অনেকখানি অংশ রয়েছে, এ বিষয়ে কোনো সংশয় আজকে আর নেই। অথচ একই সঙ্গে আমরা দেখতে পাই যে মেয়েদের যে সুযোগ, তাদের যে কাজের মর্যাদা, কাজের পরিবেশ, তাদের যে যোগ্য মজুরি, এই বিষয়ে আজও যেন আমাদের দেশে একটা সাংঘাতিক উপেক্ষা কাজ করে চলেছে। সেখানে মেয়েদের প্রকৃত পরিস্থিতিটা কি, সেটা সম্পর্কে যেন যথেষ্ট আলোচনা নেই। সেটাকে সামনে এনে তার প্রতিকার কিভাবে হবে তারও আলোচনা আমরা দেখতে পাচ্ছি না। প্রধান সমস্যা অবশ্যই যেটা আপনিও উল্লেখ করলেন, সেটা হলো মজুরি। আমরা দেখি যে ক্ষেত মজুর থেকে শুরু করে, দিনমজুর থেকে শুরু করে, বিড়ি বাঁধা বলুন, যে কোনো ধরনের কাজে আজও কিন্তু মেয়েদের মজুরি পুরুষের চেয়ে অনেক কম। এমনকি নির্মাণ কাজে আমরা এও দেখছি যে যে মেয়েটি জোগাড়ে রাজমিস্ত্রির সঙ্গে সঙ্গে কাজ করছে, সে একজন পুরুষের তুলনায় অর্ধেক পাচ্ছে টাকা, যদিও কাজ কিন্তু সে একটু বেশি করে, কারণ সমস্ত নির্মাণের কাজ হয়ে যাওয়ার পর জায়গাটাকে যে পরিষ্কার করতে হয় ঝাড় দিয়ে, সেটা ধরেই নেওয়া হয় যে মেয়েটিই করবে। অথচ মানে এই যে মজুরিটা কম, এর কারণ হিসেবে বলা হয় মেয়েরা ততটা দক্ষ নয়, তাই তো বলা হয়। আবার অনেক সময় মুখের ওপর এও বলে দেওয়া হয় যে এতে করলে করো, না হলে তোমাকে করতে হবে না। আমরা ধরুন বারুইপুরের পেয়ারা বাগানে আমরা দেখি যে 8 ঘন্টা কাজ করে একটা ছেলে যদি 400 টাকা পায়, সেখানে একটা মেয়ে পায় 170 টাকা। ছেলেটি সাধারণত বাগানের পরিষ্কার করার কাজ করে, অথচ মেয়েরা যে কাজটা করে সেটা কম পরিশ্রমের নয়। সে প্রত্যেকটা পেয়ারাকে একটা মোড়কের মধ্যে বাঁধে যাতে পেয়ারার গায়ে কিছু না। এখন ভাবুন যে একটা অনেক বেশি পরিশ্রম সাধ্য কাজ। আমাদের তো তাই মনে হবে যে একটা সিঁড়ি বেয়ে উঠে প্রত্যেকটা পেয়ারাকে ধরে ধরে আলতো ভাবে যাতে তার গায়ে কোনো দাগ না হয়, সেইভাবে যে মেয়েটি 8 ঘন্টা কাজ করছে, তার ঘাড়, কোমর কি পরিস্থিতি আমরা আন্দাজ করতেই পারি, কিন্তু কখনোই 170 টাকার বেশি তাকে দেওয়া হবে না। ক্ষেত মজুরি আমরা দেখছি গড়ে 50
টাকা থেকে 150 টাকা কম। অর্ধেকও তিনি পাচ্ছেন না। অর্ধেকও তিনি পাচ্ছেন না। সেই সঙ্গে আপনি শুনলে আশ্চর্য হবেন যে এমন অনেক পেশা রয়েছে যেখানে মেয়েদের রিয়েল ওয়েজ, অর্থাৎ যে টাকা তারা হাতে পাচ্ছেন, সেটা গত 5 বছরে কমেছে। আজ একটা তাঁতের শাড়ি বুনে একজন মহিলা তাঁতি হাতে পান হচ্ছে 150 টাকা, কি বড় বেশি হলে 200 টাকা, যেখানে 5 বছর আগে তিনি পেতেন 400 টাকা। হয়তো এই রেটটা আপনি বলবেন যে পুরুষ আর মহিলা তাঁতিতে কি আলাদা? না, একই। কিন্তু মনে রাখতে হবে যে যেহেতু এত কম টাকা মজুরি হওয়ার জন্য তাঁতি পুরুষরা প্রায় সকলেই পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছেন বিপুল সংখ্যায়। তার মানে এই সেহেতু শিল্পটাকে আজকে ধরে রেখেছেন এখন মহিলারাই। মেয়েরাই। আমাদের গত হ্যান্ডলুম সেন্সাসে দেখছি যে এখন 76% তাঁতি পশ্চিমবঙ্গে হচ্ছেন মেয়ে। এটা যদি বাস্তবের চিত্র হয় তাহলে আমাদের বুঝতেই হবে, যারা হ্যান্ডলুমে, পাওয়ারলুম পুরুষরা চালান, ফলে বুঝতে হবে যে যখনই মেয়েরা কাজগুলো করছেন তখনই কিন্তু তারা অত্যন্ত কম টাকা পাচ্ছে। কিছু কিছু তো বিশ্বাসই হয় না, অবিশ্বাস্য মনে হয়। এখনো কোচবিহারে যারা তামা পাতা বাছেন, কাটেন, গুছিয়ে রাখেন, তারা বস্তুত কোনো টাকা পান না, শুধু 3 বেলা খাওয়ার বিনিময়ে তারা কাজ করছেন। ধরুন যারা উচ্ছে তুলছেন, ভিন্ডি তুলছেন, লঙ্কা তুলছেন, 1 কেজি লঙ্কা তুলে 10 টাকা পাচ্ছেন, বা 1 বিঘে জমির পটল তুলে তিনি 50 টাকা পাচ্ছেন। এই রেটগুলো শুনলেই বোঝা যায় যে এর পরিশ্রমটা সম্পূর্ণ, কিন্তু এটা কখনোই রোজগার করে সংসার চালানোর পক্ষে যথেষ্ট হতেই পারে না। ফলে আমরা মেয়েদের এই বিপুল পরিশ্রম এবং সামান্য মজুরি অসংগঠিত ক্ষেত্রে যেটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে, সেটার দিকে যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে না। এটাই আমরা মহিলা হিসেবে অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে মেয়েদের শ্রমের এই অবমূল্যায়নটা রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে যথেষ্ট গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে না, এবং কি করে এর প্রতিকার হবে তারও কিন্তু সুনির্দিষ্ট কোনো নীতি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এত বছরের যে ইতিহাস, এত বছরের লড়াই, এই লড়াইও সেই জায়গাটাকে কোনোভাবে পরিবর্তন করতে পারেনি, বরং কোনো কোনো ক্ষেত্রে আরো কঠিন হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আমরা বলবো যে আমরা যে গত 4 বছর এনআরইজি এর কাজ এখানে দেখতে পাইনি, 100 দিনের কাজের প্রকল্প হারিয়ে গ্রামীণ মেয়েরা কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ এই একটি কাজ ছিল যেটা তাদের বাড়ির কাছে, তারা অনেক নিঃসংশয় করতে পারতেন, যেহেতু তারা বোধহয় সমমজুরিটাও পেতেন। সমমজুরি পেতেন, এবং যেহেতু পঞ্চায়েতের কাজ, সে অর্থে কোনো ঠিকাদার বা অপর কোনো মধ্যবর্তী কারোর কোনো নিষ্পেষণ ছিল না। অনেকে এটার জন্য সরাসরি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলেন, যেহেতু টাকাটা এভাবে ব্যাংক সংযুক্তিও অনেকের ঘটেছিল। একটা সক্ষমতা এসেছিল এবং মেয়েদের নিজের মজুরি নিয়ে দরদস্তুর করার একটা জায়গা তৈরি হয়েছিল, সেটাও আমরা হারিয়েছি। তার ফলে গ্রামীণ মহিলাদের রোজগারের ক্ষেত্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কিন্তু যথেষ্ট তা নিয়ে সমীক্ষা হয়নি। আমরা যারা সাংবাদিক হিসেবে যাই, মেয়েদের সঙ্গে কথা বলি, আমরা দেখি যে মেয়েদের মধ্যে বাইরে গিয়ে কাজ করার প্রবণতা এখন যথেষ্ট হচ্ছে। আগে যেমন পুরুষরা যেতেন, মেয়েরা সন্তান নিয়ে থেকে যেতেন, মানে রাজ্য ছেড়ে তারা বাইরে যাচ্ছেন কাজের সন্ধানে। হ্যাঁ, কেরল চলে যাচ্ছেন, অন্ধ্রে চলে যাচ্ছেন, অনেকে হয়তো এক জেলা থেকে অন্য জেলায় চলে যাচ্ছেন বেশ কয়েকদিনের জন্য। সেক্ষেত্রে পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে? এই যে রাজ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও কি তারা সম্মান পাচ্ছেন? বা ওই সম্মান বলতে এখানে আমি মজুরির সম্মানের কথাই বলছি। হ্যাঁ, এখন মুশকিল হচ্ছে যে এই যে ঠিকাদারের সঙ্গে যখন একসঙ্গে অনেক মজুর কাজ করতে চলে যান, তখন তাদের যে দরদস্তুরের খুব একটা ক্ষমতা থাকে তা কিন্তু নয়। অনেকেই বলেন যে যা প্রতিশ্রুতি দেওয়া হয় শেষ অবধি অত টাকা তারা পান না, যা টাকা পান সেটা নিয়েই ফিরে আসতে হয়, এবং অনেক সময় একেবারে আসার আগে তারা টাকাটা পান। সুতরাং সেই কদিন একটা খুব নির্দিষ্ট পরিবেশে, একটা খুব নির্দিষ্ট পদ্ধতির মধ্যে কাজ করতে হয়। এবারে বলুন যে যখন মহিলারা এভাবে বাড়ি ছেড়ে বাইরে গিয়ে থাকেন, তাদের তো কিছু বিশেষ ধরনের বিপন্নতা থাকেই। এগুলোর কি কি ধরনের সংকট সেটা আমরা এখনো কিন্তু ভালোভাবে জানি না, নির্ণয় করা এখনো সম্ভব হয়নি। কিছু কিছু মানে যারা সমাজ নিয়ে গবেষণা করছেন তারা হয়তো দেখছেন, কিছু সাহিত্যিক গবেষণা করছেন তারা দেখছেন, কিন্তু নীতির স্তরে
আমরা পরিযায়ী নারী শ্রমিকের যে সংকট, তার কি চাহিদা, তার কোনো প্রতিফলন এখনো অবধি দেখতে পাইনি। যেমন আমরা যথেষ্ট নজর দিচ্ছি না যে তাদের সন্তানদের কি হচ্ছে। এই ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, সংগঠিত ও অসংগঠিত শ্রমজীবী নারীদের মধ্যে পার্থক্য কোথায়? এখানে বোধহয় আর একটা ভাগ যোগ হয়ে গেল, পরিযায়ী নারী শ্রমিক। হ্যাঁ, এখন ধরুন সংগঠিত ক্ষেত্রেও মেয়েরা যখন কাজ করছেন তাদেরও কিন্তু কাজের জন্য বাইরে যেতে হচ্ছে। একাধিক্রমে অনেকক্ষণ যদি নাও হয় তাহলেও ধরুন একটি মেয়েকে তো অনেকখানি সময় বাড়ির বাইরে কাজ করতে হয়। এমন অনেক পেশা রয়েছে যেখানে সে ভোরবেলা বেরিয়ে যায় এবং বেশ রাত্রি করে বাড়ি ফেরে। ধরুন আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেয়েদের সঙ্গে কথা বলেছিলাম। এই মেয়েরা যে এতক্ষণ বাইরে থাকেন, আশ্চর্যভাবে কোভিডের পর থেকে তাদের হাসপাতাল বা পলিক্লিনিকের বাথরুমগুলো ব্যবহার করতে দেওয়া হয় না। সরকারি হাসপাতালে বলা হয় যে সাধারণ যে বাথরুম সকলের জন্য রয়েছে সেখানেও ব্যবহার করো। স্পষ্ট যে কোনো যুক্তি দেয় তা নয়, এটাই বলা হয় যে এগুলো শুধু স্টাফেদের জন্য, তো আপনারা এটা ব্যবহার করতে পারবেন না। ফলে তারা একজন পুরুষের ক্ষেত্রে সেটা যত সহজ হয়, একজন মহিলার ক্ষেত্রে পুরুষের কাছে তো শহরের সব জায়গাটাই শৌচাগার, কিন্তু মেয়েদের তো নির্দিষ্ট শৌচাগারের প্রয়োজন হয়। ইনি ধরুন সংগঠিত ক্ষেত্রের শ্রমিক, কিন্তু একই সমস্যা আপনি যদি দেখেন মহিলা হকার কিংবা বাজারে যারা ফুল নিয়ে বসেন, এমনকি ধরুন যারা আমাদের মতো সাংবাদিক, আমরা যখন বাইরে কোনো কিছু কভার করতে যাই, কটা জায়গায় রয়েছে যে আপনি সামনে একটা হাতের কাছে কোথাও একটা গণশৌচাগার পাবেন যেটা ব্যবহারযোগ্য। কিছুদিন আগে একটি অসরকারি সংস্থা আমাদের কলকাতাতেই সমীক্ষা করে দেখিয়েছিলেন কত কম ব্যবহারযোগ্য শৌচাগার রয়েছে। এমনকি শিয়ালদা বা হাওড়ার মতন বড় বড় স্টেশনগুলোতেও 19টি কি 23টি শৌচাগার, যেটা আপনি যদি ভিড় দেখেন, যেখানে দিনে 8-9 লক্ষ কিংবা 10-12 লক্ষ লোক একটা স্টেশনকে ব্যবহার করছে, সেখানে 19টা শৌচাগারে কি হতে পারে? এ থেকেই বোঝা যায় যে মেয়েরা পরিকাঠামোর অভাবে কি ধরনের বিপন্নতায় ভুগছে। আপনার সাথে কথা বলতে গিয়ে আরেকটি ক্ষেত্র আপনি উল্লেখ করছিলেন, মাদারহুড পেনাল্টির কথা বলছিলেন। সংগঠিত বা অসংগঠিত এই দুই ক্ষেত্রেই মনে করা হয় যে মা হওয়াটা হচ্ছে মেয়েদের একটা অপরাধ এবং তার জন্য তারা শাস্তির যোগ্য। সেই শাস্তি হচ্ছে কখনো তাদের একেবারেই কাজ থেকে ছাঁটাই করে দেওয়া, যে যখন তুমি আবার ফিরে আসতে পারবে তখন আসবে। যখন দৈনিক ভিত্তিতে মেয়েরা কাজ করে, সে যত বছরই কাজ করে থাকুক না কেন, তাকে সেই কাজ খোয়াতে হয়। আবার সংগঠিত ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখি যে মেয়েটির উপর এমন চাপ তৈরি করা হয় নানাভাবে, এমন ধরনের ডিউটি তার উপর চাপিয়ে দেওয়া হয় যখন সে সদ্য মা হয়েছে, যে সে অত্যন্ত বিব্রত হয়ে পড়ে এবং তাকে বারবার বোঝানো হয় যে ছোট বাচ্চা নিয়ে তুমি এই কাজ করতে পারবে না, তুমি কাজ ছেড়ে দাও। তার সঙ্গে আমরা জানি যে আমাদের সমাজে মেয়েরা একটা অপরাধ বোধে ভোগে, তাদের মধ্যে থেকে এটা পরিবার এবং সমাজ ঢুকিয়ে দেয় যে সে ছেলে মেয়ের প্রতি যথেষ্ট যত্ন নিতে পারছে না, ছেলের দায়িত্বটা যেন মায়েরই সবচেয়ে বেশি। হ্যাঁ, মানে মেয়ে একটু হাঁচলে বা ছেলে একবার বমি করলেও সেটা মায়ের দোষ। সে যদি পড়াশোনায় একটা পরীক্ষায় ক্লাস 1-এ খারাপ করে, তাহলেও সবাই বলবে যে মাই তাকে দেখতে পাচ্ছে না, সেই জন্য মা বাইরে সময় দিচ্ছে বেশি। মানে এখানে যে মা বেরিয়ে যাচ্ছেন তার শুধু বাইরে নয়, ঘরে বাইরে দুদিকেই যন্ত্রণা শিকার হচ্ছেন তিনি। এই প্রত্যাশার বোঝাটা আমাদের এখানে মেয়েদের উপর অত্যন্ত বেশি এবং সহায়ক পরিকাঠামো অত্যন্ত কম। ধরুন ক্রেশ হচ্ছে একটা জিনিস যেটা প্রত্যেকটি রোজগাররত মায়ের একান্ত প্রয়োজন। সে তিনি দিনমজুর, ক্ষেতমজুরি হন, অথবা তিনি একজন সরকারি অফিসের কর্মী হন বা শিক্ষক হন, অধ্যাপক হন। আশ্চর্য ব্যাপার যে আমাদের মেডিকেল কলেজগুলো, যেখানে ধরুন ঘরের অভাব নেই এবং যেখানে নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরও অভাব নেই, সেগুলিতেও আমরা কখনো দেখি না যে একটা ক্রেশ তৈরি হয়েছে, অথচ কত মহিলা কর্মী সেখানে কাজ করেন। ক্রেশ তৈরি হওয়া নিয়ে কি কোনো সংগ্রাম রয়েছে মেয়েদের? নানা জায়গায় আন্দোলন হয় না এমন নয়, নানাভাবে মেয়েরা, কারণ আমার মনে হয় এটা ভীষণ প্রাথমিক চাহিদা একজন মহিলার। নিশ্চয়ই। এবং 1920 সালে যখন ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কংগ্রেস হয়েছিল, তখন মেয়েরা যে কটি দাবি করেছিলেন তার অন্যতম হচ্ছে ক্রেশ। তার 100 বছর পেরিয়ে এসেও আমরা দেখছি যে এখনো মেয়েরা ক্রেশের জন্য দাবি করছেন। আশ্চর্য হলো যে এ বিষয়ে কিন্তু নীতি আছে, একাধিক প্রকল্প আছে, যা
তা বলছে যে মেয়েরা যেখানে থাকেন তার থাকার জায়গার আশেপাশে ক্রেশ থাকা দরকার এবং তার কর্মক্ষেত্রেও ক্রেশ থাকা দরকার। পশ্চিমবঙ্গে 18,000 নথিভুক্ত কলকারখানা আছে, কিন্তু তার কোনটিতে যে ক্রেশ আছে আজ অবধি আমরা তা খুঁজে পাইনি, এবং এ বিষয়ে কোনো সংস্থার তাকে যে উত্তর দিতে হবে, দেখাতে হবে, তার যে কোনো দায়বদ্ধতা সরকারের কাছে আছে কোনো তথ্য দেখানোর, এমনও কিন্তু নয়। ফলে ধরুন চটকলগুলো, সেখানে প্রচুর মহিলা কাজ করেন, প্রচুর মহিলা নাইট ডিউটিও করেন, কিন্তু আমরা দেখি না যে সেখানে বাচ্চাকে রাখার কোনো সুষ্ঠু জায়গা আছে। অর্থাৎ সংগঠিত ক্ষেত্র বা অসংগঠিত ক্ষেত্র, দুই ক্ষেত্রেই শ্রমজীবী নারীদের সমস্যাগুলো কোথাও এক হয়ে যাচ্ছে। অনেকগুলি সমস্যায় এক হয়ে যাচ্ছে। অসংগঠিত ক্ষেত্রে অবশ্যই মেয়েদের সমস্যাগুলো একটু তীব্র, আরো তীব্রতর হচ্ছে। তাদের কাছ থেকে ছাঁটাই করে দেওয়া, তাদের কম টাকা দেওয়া, নানাভাবে সম্মানহানি করা, এগুলো আরেকটু হয়তো সহজ হয়, আরেকটু ব্যাপক হয়, এবং এগুলো ব্যবস্থার মধ্যে ধরেই নেওয়া হয়। নির্মাণ কর্মীদের একটা বড় সম্মেলন হয়েছিল বছর 2 আগে। এই সম্মেলনে মেয়েরা যে প্রস্তাবগুলি গ্রহণ করেছিলেন তার অন্যতম ছিল যৌন হয়রানি বন্ধ করতে হবে, কারণ এক্ষেত্রে মহিলাদের কাজ পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে যে ওই ঠিকাদার বা ওই প্রমোটারের লোককে খুশি করতে হবে। এই ধরনের শর্ত, এই ধরনের প্রত্যাশা কিন্তু অনেক ধরনের কাজের মধ্যে থাকে। এটা মেয়েদের এক বিশেষ বিপন্নতা, এবং দুটো ক্ষেত্রেই থাকলেও অসংগঠিত ক্ষেত্রে সেটা একটু বেশি দেখা যায়। নারী দিবস উদযাপন মঞ্চ, যার সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, তার কাজের ক্ষেত্রগুলোর কথা একটুখানি জানবো। কিভাবে শ্রমজীবী নারীদের জন্য কাজ করছেন? সারা পশ্চিমবঙ্গ জুড়েই আপনাদের কাজের বিস্তার রয়েছে, সেই কাজগুলো কিভাবে করছেন, বা এই কাজগুলো করতে গিয়ে আরো একটুখানি জানতে চাইবো কিছু অভিজ্ঞতার কথা। অভিজ্ঞতাগুলো অচিন্তনীয়। আমরা যখন শুরু করেছিলাম আমাদের মনে হয়েছিল যে শ্রমজীবী মেয়েদের কথা, তারা যে পরিস্থিতিতে কাজ করেন, যেভাবে তারা কাজটিকে রাখার জন্য লড়াই করছেন, এগুলো এমন সাংঘাতিক এক একটা গল্প যেগুলো সরাসরি অনেক মানুষের শোনা উচিত। সাধারণভাবে সাংবাদিকরা যেভাবে কাজ করেন বা সমাজকর্মীরা যেভাবে কাজ করেন, তারা তাদের কথা শুনলেন এবং এসে একটুখানি তাদের নিজেদের যে কাজ সেটা করলেন, সকলের কাছে পৌঁছে দিলেন, এটাই যথেষ্ট নয়। আমাদের মনে হয়েছিল যে শ্রমজীবী মেয়েদের যে নিরন্তর সংগ্রাম এবং যে সাংঘাতিক সব অভিজ্ঞতা তাদের হচ্ছে, তারা যে ধরনের বৈষম্য, বঞ্চনা, প্রতারণা এবং হিংসার মোকাবিলা করে রোজগার করছেন, এটা সমাজের সব স্তরের মানুষের শোনা দরকার। বিশেষ করে গ্রামের মেয়েদের যে লড়াইগুলো, সেগুলো যেন শহরের মানুষদের নজরের আড়ালে থেকে যাচ্ছে। এই জন্য আমরা ঠিক করি যে বিভিন্ন পেশার মেয়েদের নিয়ে আমরা একটা করে লিসনিং সার্কেল বা শ্রবণ সভার আয়োজন করব, যেখানে তারা যা বলেন সেটা আমরা শুধু শুনবো এবং বুঝবো প্রশ্ন করে যে কি পরিস্থিতিতে তারা জীবন জীবিকা অতিবাহিত করছেন। আমরা এই কাজটা 2024 থেকে শুরু করে এখনো অবধি চালিয়ে যাচ্ছি, এবং তারা যে কথাগুলি বলছেন সেগুলো আমরা লিপিবদ্ধ করছি এবং যারাই আগ্রহী তাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এছাড়া নারী দিবসের ঠিক আগে শ্রমজীবী মেয়েদের নিয়ে কলকাতায় একটি মিছিল হয়, যেখানে সম্পূর্ণ অদলীয়ভাবে মেয়েদের যে দাবি, তাদের যে চাহিদা, তাদের যে প্রয়োজন, সেইগুলোকে তারা নিজেরা পোস্টারে লিখে নিয়ে আসেন। তারা মিছিলে সেগুলোকে বলেন তাদের মতো করে। এখানে বাইরে থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না, এটা মেয়েদের সম্পূর্ণ নিজেদের একটি মিছিল। আপনার কাছে এটা শুনতে শুনতে আমার মনে হচ্ছে, এই যে যখন বিভিন্ন পেশার মেয়েদেরকে আপনারা এক জায়গায় আনছেন এই শ্রবণ সভার জন্য, তারা তো বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা কোথাও নিজেদের মধ্যেও একটা ভাব বিনিময় করতে পারছেন, যেটা হয়তো তাদেরকে একটা জোটবদ্ধ হওয়ার শক্তি যোগাচ্ছে। নিশ্চয়ই এটাই আমরা দেখি যে এই যে মেয়েদের কাজের অবমূল্যায়ন বা তিনি যেটাকে প্রস্তুত করছেন সেই পণ্যের অবমূল্যায়ন, এটা যে সমস্ত ধরনের পেশায় একইভাবে চলেছে, এটা কিন্তু পরপরই শ্রবণ সভার মাধ্যমে নানা ধরনের মেয়েদের কথা না শুনলে আমাদের কাছে এত স্পষ্ট হতো না। আমরা জানতাম না যে সুন্দরবনে যে মেয়েরা কাঁকড়া ধরে আনেন, মাছ ধরে আনেন, ধরুন একটা ডিম ভরা কাঁকড়া, সেটা
যখন একটি মেয়ে আড়তদারের কাছে বিক্রি করতে যান, তিনি বড়জোর 450 টাকা কেজি পান, যেখানে একজন পুরুষ কিন্তু 800 টাকা 850 টাকা কেজিতে সেটা বিক্রি করতে পারেন। কেন? বড় আশ্চর্য আশ্চর্য লাগে, কিন্তু এর কারণটা সহজ। কারণ আড়তদার জানেন যে ওই মেয়েটিকে তখনই ওই জিনিসগুলো বিক্রি করে বাজার করে বাড়ি ফিরে রান্না করতে হবে। সে বেশিক্ষণ বাজারে বসে থাকতে পারবে না, সে আরো ভালো দামের খোঁজে আরো দূরের বাজারেও যেতে পারবে না। এই নিশ্চয়তা থেকে কিন্তু যে মেয়েটি একই ঝুঁকি নিয়ে একই পরিশ্রম করে একই প্রোডাক্ট নিয়ে এলো, সে কিন্তু শুধু মেয়ে বলেই আধখানা ঠকে গেল। তার মানে একটি মেয়ে যে একটি পরিবারকে ধারণ করে আছে, এটা তার ক্ষতিপূরণ। এটা হ্যাঁ। এবারে ধরুন মেয়েটি আরেকটা কি হয়, মানে ক্ষতিপূরণ তো আর হয় না, ক্ষতিই হয়, মানে এটা ক্ষতি এটা তার সেই ক্ষতি। ক্ষেত্রে। এবং মজাটা হচ্ছে দেখুন কি হয়, যেহেতু ছেলেরা বেশি দাম পায় সেজন্য মেয়েটি যা কিছু মাছ ধরে এনেছে বা কাঁকড়া ধরে এনেছে, হয়তো স্বামী স্ত্রী দুজনেই গেছিল, স্বামী যান, স্বামী টাকাটা পান, তারপর স্বামীর কাছে মেয়েটিকে হাত পাততে হয়, যদিও তাদের পরিশ্রম কিন্তু সমান ছিল। আরেকটি আশ্চর্য ঘটনা বলি, যা থেকে বোঝা যায় যে আমাদের যে মৌলিক ব্যবস্থা তার অসমতার জন্য মেয়েদের কি পরিস্থিতি। কোচবিহারে আমরা একটি মেয়েদের দ্বারা পরিচালিত ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি, সেটার কথা জানি। সেখানকার সব সদস্য মহিলা, তারা নিজেরা ওখান থেকে বীজ নেন, প্রশিক্ষণ নেন, সার নেন, চাষ করেন, সব মেয়েরা করেন। কিন্তু ফসলও এখন তারাই কেনেন, ওই কোম্পানি ফসল কেনে, সরকারি মূল্যে ফসল কেনে। সেই টাকা ঢোকে কিন্তু গিয়ে মেয়েগুলির স্বামীর অ্যাকাউন্টে, কারণ জমিটা যেহেতু স্বামীর নামে, তাই কিষাণ ক্রেডিট কার্ড স্বামীর নামে, অ্যাকাউন্টও তারই নামে। সেজন্য আবার সেখানে মেয়েটিকে সারা বছর চাষ করার পরও স্বামীর কাছে হাত পাততে হয়। এবং মেয়েটির কোনো চাষি পরিচয় তৈরি হয় না, মেয়েটির কোনো মৎস্যজীবী পরিচয় তৈরি করা হয় না। আজকে যেমন গৃহপরিচারিকারা লড়াই করছেন, তাদের কিন্তু শ্রমিক বলে কোনো স্বীকৃতি নেই। যদিও ই শ্রম পোর্টালে গৃহপরিচারক বা গৃহপরিচারিকা একটা ক্যাটাগরি আছে, কিন্তু তাদেরকে কোথাও শ্রমিক বলে স্বীকার করা হচ্ছে না। ফলে তাদের মজুরির কোনো নির্ধারিত কাঠামো যেমন নেই, তাদের ট্রেড ইউনিয়নও তৈরি করতে দেওয়া হয় না। এই সমস্যাগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত দেখি যে মেয়েদের কর্মী হিসেবে স্বীকৃতি দিতে কিন্তু বাজারের এবং রাষ্ট্রের একটা অনীহা রয়েছে। এক্ষেত্রে সমাধানের জায়গাটা তৈরি হতে পারে কি করে? আমার মনে হয় যে এখানে মূল জায়গাটা হচ্ছে শ্রমজীবী মহিলাদের নিজেদের মধ্যে সংহতি, বিভিন্ন পেশাজীবী মহিলাদেরও তাদের সঙ্গে সংহতি। আমরা ভারতবর্ষে নারী আন্দোলনের যে ইতিহাস দেখি যখন, তখন আমরা বারবারই দেখি যে যখন তুলনায় শিক্ষিত মহিলা, যাদের সমাজে পরিচিতি বেশি, যারা অনেক বেশি আর্টিকুলেট, অর্থাৎ যারা লেখালেখি করেন, কথা বলেন, যারা নীতি নির্ধারণে অনেক বেশি সক্রিয়, তাদের সঙ্গে যখন একেবারে তৃণমূল স্তরের শ্রমজীবী মেয়েদের একটা সাক্ষাৎ সংযোগ হয়েছে, সংহতি হয়েছে, যখন তারা তাদের সমস্ত শক্তি একত্র করে রাষ্ট্রের সঙ্গে কথা বলতে পেরেছেন, তখনই কিন্তু নারী আন্দোলনের এক একটা ঢেউ এসেছে। তো আজও যখন মেয়েদের একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, যখন তাদের মজুরি হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত কম, যখন একই সঙ্গে রাষ্ট্র এবং বাজার তাদের কর্মী বলেই স্বীকৃতি দিতে চাইছে না। এখানে আমি একটা কথা বলতে চাই যে রাজনীতির ক্ষেত্রেই বলুন বা ট্রেড ইউনিয়নের ক্ষেত্রেই বলুন, যে কোনো ক্ষেত্রে বা নানা ধরনের অসরকারি সংস্থা যারা আছে, প্রত্যেকে তাদের নিজের নিজের আদর্শ এবং কৌশল অনুসারে কাজ করবে, এর মধ্যে কোনো আশ্চর্য কিছু নেই, এটাই প্রত্যাশিত। কিন্তু কিছু জায়গায় যেখানে তাদের লক্ষ্য এক, যেখানে তাদের দাবি এক, উদ্দেশ্য এক, বিপন্নতা এক, সেখানে কিন্তু তাদের একযোগে কিছু কাজ করতে হবে। এই যে আপনি বললেন যে যারা লেখালেখির কাজ করে বা যাদেরকে আমরা হয়তো একটু উচ্চস্তরীয় কাজ করে বলছি, এবং তাদের সাথে বর্গের কাজ করার ধরনের মহিলাদের মধ্যে একটা সমন্বয়ের জায়গা তৈরি করলেই নারী আন্দোলনটা তার গতি পেতে পারে, শক্তি পেতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি এই নারী দিবস উদযাপন মঞ্চ কি সেই লক্ষ্যেই কাজ করছে? এটাই আমাদের প্রধান লক্ষ্য।
দক্ষ, তাদের থেকে আমরা শিখব, আমরা যতদূর পারি তাদের সহায়তা করব। অর্থাৎ শ্রমজীবী মেয়ে নারী, পেশাজীবী নারী পরস্পরের থেকে শিখবে, পরস্পরকে সহায়তা করবে এবং তারা একসঙ্গে কাজ করবে। তারা নীতি নির্ধারকদের কাছে তাদের কথাগুলো স্পষ্ট করে তুলে ধরবে, যাতে সেটাকে কেউ উপেক্ষা না করতে পারে। এক্ষেত্রে কি কোনো ছোট ক্ষেত্রে হলেও ওই ক্ষেত্রে কি কোনো সাফল্যের জায়গায় পৌঁছানো গেছে? আমরা যে আরো বেশি বেশি করে মেয়েদের সংগঠনগুলোর কাছে পৌঁছতে পারছি, তাদেরকে আমাদের সঙ্গে আনতে পারছি, এটাই হচ্ছে এই মুহূর্তে নারী দিবস উদযাপন মঞ্চের প্রধান, আমি সাফল্য বলবো না, এটা আমাদের প্রাপ্তি। যে সময়টা তো খুব বেশি সময় নয়, খুব কম হ্যাঁ, সময় এটা ধরেই একটা চলছে শুরু। এটা যদিও আমরা জানি যে আমাদের মানে যে সংগঠনগুলি আমাদের সঙ্গে এসেছেন তাদের মধ্যে যেমন অসরকারি সংগঠন আছেন, তাদের মধ্যে ট্রেড ইউনিয়নও আছেন, তার মধ্যে অনেক ব্যক্তিও আছেন, সামাজিক সংগঠনও আছেন, তাদের অনেকেরই কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এখন একসঙ্গে একটা আলোচনার মঞ্চ এবং কাজের মঞ্চ তৈরি করায় তোলা যায় কিনা, এটা নিয়ে আমাদের চেষ্টাটা চলছে। আমরা জেলায় জেলায় কাজ করি, গিয়ে সেখানে মেয়েদের সঙ্গে ওয়ার্কশপ করি, আবার কলকাতাতেও এসে আমাদের অনেক কথাবার্তা হয়। তো এইভাবে এটা একটা প্রক্রিয়া। আমাদের এই কথোপকথনের সময়টাও বড্ড নির্দিষ্ট, বড্ড বাঁধা রয়েছে, না হলে এ বিষয়ে বোধহয় কথা চলতেই থাকবে। শেষ করতে হবে এবং শেষে সামনে আন্তর্জাতিক নারী দিবস, কিছু কথা শুনবো আপনার কাছে। আমার মনে হয় নারী দিবস আমাদেরকে আরেকবার করে মনে করিয়ে দেয় যে আমাদের নিজেদের সম্পর্কে সচেতন হতে হবে। কেবল মেয়ে বলেই যে মেয়েরা নানা ধরনের বৈষম্য, বঞ্চনা এবং হিংসার শিকার হচ্ছে, এ কথাটাকে আমরা এড়িয়ে যেতে পারি না। অতি ধনী পরিবার থেকে অতি দরিদ্র পরিবার, উচ্চবর্ণ হিন্দু থেকে মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, সব ধর্ম, সব সংস্কৃতিতে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের স্থান পুরুষের সমান হতে পারছে না। এর অগণিত পরিসংখ্যান যে কোনো ওয়েবসাইট খুললেই আপনি দেখতে পাবেন, কিন্তু সংখ্যাটাই সব নয়। আমরা আমাদের অভিজ্ঞতা দিয়েই বুঝতে পারি যে সমান সুযোগ, সমান সম্পদ বা সমান মর্যাদা, এগুলোর জন্য প্রতিটি মেয়েকে প্রতি মুহূর্তে লড়াই করতে হয়। নানা ধরনের পুরনো এবং নতুন বিপন্নতা মেয়েটিকে কিন্তু প্রায় একা হাতে মোকাবিলা করতে হয়। এই মোকাবিলা যদি একসঙ্গে করা যায়, সেখানে একটি মেয়ে আর 5 জন মেয়ের মধ্যে থেকে নিজের মধ্যে শক্তিটা খুঁজে পায়। তাই শেষ অবধি নারী দিবসের মূল কথা হলো সংযোগ, সংহতি আর সংগ্রাম। আপনি আজকে এসেছেন আকাশবাণী স্টুডিওতে, কৃতজ্ঞতা। অনেক ব্যস্ত সময়ের মাঝখানে সময় করে আপনি এসেছেন। খুব ভালো থাকবেন দিদি। ধন্যবাদ আপনাদের। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আপনাকেও। শুভেচ্ছা এবং অভিনন্দন।